সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত টুনি মেম গল্পটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। চাটাইয়ের উপর শুয়ে টুনি মেম, পরনে মাত্র একটি সায়া, শতচ্ছিন্ন বুক ঢেকে একখানা গামছা, জরাজীর্ণ, হাত দুখানা বুকের উপর রেখে চোখ বন্ধ করে কি জানি কি জীবন মরণ অনশন কিসের চিন্তা করছে। স্পষ্ট দেখতে পেলুম আসন্ন প্রসবা। ক্ষণতরে পুলিশের কর্তব্য ভুলে গিয়ে আমার ভিতরকার মানুষ মাথা চাড়া দিয়ে উঠতে চেয়েছিল। আমি সবলে তার কণ্ঠ রোধ করে পুলিশের কর্তব্যে মন দিলুম। অর্থাৎ এ রমণী যেন টের না পায় আমি পুলিশ, ও হারার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে এসেছি। তাই খানশ্যামার ভাইয়ের পার্ট প্লে করে চিৎকার চেঁচামেচি আরম্ভ করলুম। কোথায় গেল লক্ষ্মী ছাড়াটা আপন বউকে ফেলে? খান আমার চোখের দিকে তাকিয়ে বললে, জানিস মিতু, এত দুঃখের ভিতরেও মেয়েটি আমার দিকে একবার তাকিয়েছিল। কারণটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, জানিস তো, আমরা সিলেটিরা যদি কুলি রমণী গ্রহণ করি তবে সে হয় রক্ষিতা, কিংবা লোকে বলে নটির বেলেল্লাপনা। কুলি রমণীকে স্ত্রীর সম্মান সেও দেয় না, আর পাঁচজনের তো কথাই নেই। তাই এত দুঃখের ভিতরেও বিবাহিত স্ত্রীর সম্মান পেয়ে তার চোখে মুখে তৃপ্তির ভাব ফুটে উঠেছিল। আমি তখন ক্রমাগত চিৎকার করে যাচ্ছি, কোথায় গেলেন আমার পরাণের ভাই? আচ্ছা, আমার খবর নিসনি, কিন্তু হতভাগার মা যে কেঁদে কেঁদে দেশটা ভাসিয়ে দিলে তার পর্যন্ত তোয়াক্কা করলে না। এদিকে আবার বউ বাচ্চা পোষবার ভয়ে গা ঢাকা দিয়েছে। আমার চেঁচামেচি শুনে কুড়ে ঘরের সামনে এক পাল কুলি মেয়ে মদ্য জমা হয়ে গিয়েছে। আমি দৌড়ে দাঁড়িয়ে বললুম, তোমাদের মধ্যে কেউ রাজি আছো এদের জন্য রান্না বান্না করে দিতে, ঘর সাফসুতরো করতে, আর বেচারি বউটার সেবা টেবা করতে? এক্ষুনি তাকে 5 টাকা দিচ্ছি, মাসের শেষে ফের পুরো মাইনে পাবে। আর এই আরও 2 টাকা হাঁড়ি কুড়ি চাল ডালের জন্যে। সবাই চেঁচিয়ে বললে, মুন্নি মুন্নি। মুন্নি এগিয়ে এলো, পুরনো ময়লা ছেঁড়া শাড়ি পরা। পরে জানতে পারলুম এই গরিব বিধবা মুন্নি যতখানি পারে টুনি মেমদের দেখভাল করেছে। সেও নিঃসম্বল, কি বা করতে পেরেছে। কিন্তু জানিস মিতু, দুর্দিনে দুটি দরদের কথাই বা কটা লোক বলে। আর জানিস সেই মুন্নি আমাকে মৃদুকণ্ঠে কি বললে, আমাকে মাইনে দিতে হবে না সাহেব, ওদের জন্যে যা রান্না করব তার থেকে 2 মুঠো আমাকে খেতে দিলেই হবে। এরপরেও ক্ষুধা তালায় বিশ্বাস যে করে না তাকে চড় মারতে ইচ্ছে করে। মুন্নিকে বললুম, এই নাও 8 আনা, তাড়াতাড়ি গিয়ে মুড়ি মুড়কি যা পাও নিয়ে এসো। চায়ের কথা বললুম না, ওই একটি মাত্র জিনিস চা বাগানে ফ্রি। বিস্তর কুলি বিন দুধ চিনি শুদ্ধমাত্র চায়ের লিকার খেয়ে খিদে নাড়ে। 5 জন সাধারণ মানুষের স্বভাব কেউ বিপদে পড়লে এগিয়ে এসে সাহায্য না করার। কিন্তু তখন যদি এরই একজন বুকে হিম্মত বেঁধে সাহায্য করতে আরম্ভ করে, তখন অনেকেই তার পিছনে এসে দাঁড়ায়। একজন ইতিমধ্যে আমাকে বসবার জন্যে একটা মোড়া এনে দিয়েছে। আমি বললুম, আমি একটা 4 পাই কিনতে চাই, কেউ বেচবে? 4 পাই বলতে না বলতে এসে গেল। ভিজে ভিত থেকে উদ্ধার পেয়েও কিন্তু টুনি মেমের মুখের ভাব বদলালো না। হ্যাঁ, তোকে বলেছি, হার্ড বয়েলড পুলিশম্যান আমি তখনও হইনি, এমনকি অতিশয় সফট বয়েলডও না। তাই এই পুলিশের ভণ্ডামি করতে আমার বাধো। আমি বাধা দিয়ে বললুম, এইবারে তুই আরম্ভ করলি সত্যি সত্যি মিথ্যে ভণ্ডামি। ভুলে গেছিস নাকি স্কুলে আসবার সময় কাঁধে করে মা হারা একটা কাঠবেড়ালি সঙ্গে করে নিয়ে আসতিস? মাস্টারমশাই সেটার জন্যে চোটপাট করাতে গফট স্কুল ছেড়ে নবাবী তালাবের ওপরে রাজার স্কুলে ট্রান্সফার নিলি। খান যেন আদৌ শুনতে পাইনি, বললে, আসন্ন প্রসবা রমণী পুরুষের চিত্ত হারিনি হয় না। কিন্তু তোকে কি বলবো মিতু, ওরকম সুন্দরী মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। অনাদর, অবহেলা এবং সর্বোপরি অনাহার তাকে ম্লান করে দিয়েছে সত্য, কিন্তু খাঁটি সোনার উপরকার ময়লা কতক্ষণ থাকবে? একে 2 দিন খেতে দিলে
দুটি মিষ্টি কথা বললে এ তো চোখের সামনে কদম গাছের মতো বেড়ে উঠবে, সর্বাঙ্গে সৌন্দর্যের ফুল ফোটাবে। এ তো এক্ষুনি যখন মুড়িয়ে এলো আর ছেলেটি এই প্রথমবার প্রসন্ন নয়নে তার দিকে তাকালো, তখন তার মায়ের সৌন্দর্য যেন সঙ্গে সঙ্গে বেড়ে উঠল। গয়ার কালো পাথরে কোঁদা মূর্তিটি যেন টুনি ম্যাম। হিন্দুদের যে সুন্দর সুন্দর কালো পাথরের মূর্তি আছে সেগুলো সুন্দর আমি জানি, কিন্তু কালো বলে আমার মন কখনো সাড়া দেয়নি। টুনি ম্যামকে দেখে বুঝলুম মরা কালো পাথর জ্যান্ত টুনির রঙের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কি মারই না খেয়েছে। আমি তো তেমন ফর্সা নই, আমি মজেছিলুম টুনির রং দেখে, আর ওহারা তো আইরিশম্যান, সে যে পাগল হবে তাতে আর আশ্চর্য কি। গৌরী শ্রীরাধা কেন কৃষ্ণে লীন হয়েছিলেন টুনি ম্যামকে দেখে বুঝতে পারলুম। তা সে যাগ্গে, তোকে আর কি বোঝাবো, দেখাবার হলে দেখাতাম। ওই একটি মেয়ে এই রং নিয়ে জন্মেছিল, তার আগেও না তার পরেও না। ইতিমধ্যে মুন্নি খিচুড়ি চড়িয়েছে, ঘরটা পরিষ্কার করা হয়েছে, একটা টেমি টিম টিম করে জ্বলছে। আমি কিছুক্ষণের জন্য বিদায় নিলুম। বাগানের ছোটবাবু মুসলমান, তাকে সার্টিফিকেট দেখবার ছল করে আমার পুলিশের পরিচয় দিলুম। খাওয়া দাওয়া করলুম কিন্তু তার বাবুর্চির সঙ্গে, পাছে কোনো সন্দেহের উদ্রেক হয়। রাত 9টার সময় টুনি ম্যামের ঘরে ফিরে দেখি মুন্নি তাকে আরও 4টি খাওয়ার জন্যে পিড়াপিড়ি করছে। আমাকে বললে, কদিন ধরে কিছুই জোটেনি সাহেব, আজ হঠাৎ খাবেই বা কী করে? তবু বলছি পেটের বাচ্চার জন্যে 2টি খেতে। টুনির পরনে শাড়ি, সেদিকে তাকাতে মুন্নি বললে, 8 আনা পয়সা দিয়ে মুদির দোকান থেকে ছাড়িয়ে এনেছি। আমি বললুম, খুব ভালো করেছ। মুন্নি আপন কাঁথাখানা নিয়ে এসেছে, সেটা চাটাইয়ের উপর পেতে বাচ্চা দুটিকে নিয়ে শুয়ে পড়ল। আমি মোড়াটা 4 পায়ের পাশে এনে বসলুম। টুনি সেই আগের মতো শুয়ে আছে, হাত দুখানা বুকের উপর। আমি উঠি উঠি করছি, এমন সময় টুনি চোখ বন্ধ রেখেই কোনো প্রকারের ভূমিকা না দিয়ে বললে, আপনি সব কিছু জানতে চান না? আমি হকচকিয়ে উঠলুম, কিন্তু তার পরের কথাতেই আশ্বস্ত হলুম। বললে, কি করে এই অবস্থায় পৌঁছলুম? খান বললে, উত্তেজনা উৎসুককে আমি তখন অর্ধমৃত। বললাম, না না না, তোমার এখন শরীর দুর্বল, তুমি ওই ধরনের কিছু একটা বলা না বলার মতো কি যেন একটা অর্থ প্রকাশ করেছিল। টুনি বললে, আমি আপনাদের ভাষায় কুলি, আপনারা আমাদের মতো মানুষকে মানুষ বলেই গণ্য করেন না। অথচ জানেন, আমি একদিন রাজরানীর সম্মান পেয়েছিলুম। খান বললে, বিশ্বাস করবি না মিতু, ঠিক এই ধরনের মার্জিত ভাষায় কথা বলেছিল। আমি তো অবাক। আমি বললুম, আম্মু। খান বললে, সেটা পরে পরিষ্কার হলো, তোকে সব বলছি টুনি ম্যাম যা যা বলেছিল। সে বললে, অনেক অপমান নির্যাতন সয়েছি, হেন অপমান নেই যা আমায় সইতে হয়নি। মুখ বুজে শুয়েছি, নতুন অপমান আর কি হতে পারে? তাই মনে হচ্ছে আমার যাবার সময় বুঝি ঘনিয়ে এলো। অনেকক্ষণ চুপ করে রইল। বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, মুন্নির নাক অল্প অল্প ডাকছে, টিমেটা বাতাসে এদিক ওদিক নাচছে। টুনি বললে, ওহারা সাহেবের বোন এসেছিল বিলেত থেকে এদেশের হাতিগন্ডার দেখবে বলে, তারই আয়া হয়ে আমি ও বাড়িতে ঢুকি। মেম চলে যাওয়ার পরও তিনি আমায় ছাড়লেন না। আপনি মুরব্বী, আপনাকে সব কথা বলতে আমার বাধছে, তবু যে বলছি তার কারণ আপনি এসেছেন আমার ত্রাণকর্তা, আমার বন্ধুরূপে। আপনাকে না বলবো তো বলবো কাকে? আর এ যে আমার বুকের উপর বোঝা হয়ে চেপে বসে আছে, এই বোঝা না নামিয়ে তো আমার নিষ্কৃতি নেই। আপনি শুনুন, আমাদের প্রণয় হয়েছিল, আমি স্বীকার করছি। স্বামী বর্তমান থাকতে পরপুরুষের দিকে তাকানোই পাপ, প্রণয় সে তো মহাপাপ। তার জন্য যে সাজা পরমাত্মা আমায় দেবেন তার জন্য আমি তৈরি। কিন্তু ভাবো দেখিনি ভাই সাহেব, আমি কুলি কামিন, আমি কালো, কিন্তু
প্রতিবেশিনীরা বলতো আমার সর্বাঙ্গ নাকি চুম্বক, পুরুষকে টানে। টানতো নিশ্চয়ই, বিশেষ করে ছোঁড়ারা যখন হ্যাংলার মতো আমার দিকে তাকাতো তখনই সেটা বুঝতে পারতুম। কিন্তু ওরা কি চায় সেটা আমি আরো ভালো করেই বুঝতে পারতুম। আমাকে রক্ষিতা করে রাখবার সাহসও এদের ছিল না। যাক, এসব কথা আর খুলে বলার প্রয়োজন নেই। তখন যদি কেউ আমাকে রানীর সম্মান দেয়, তখন সে প্রলোভন জয় করা কি সহজ পরীক্ষা? সাহেব আমাকে প্রথম দিন থেকেই ইংরাজি পড়াতে শুরু করলে। বললে, তোমাকে আমি আমার মনের মতো করে গড়ে তুলব। ভালোবাসলে মানুষ কি না করতে পারে। কিংবা হয়তো পূর্বজন্মে আমি কোনো পাঠশালা মক্তবের আঙ্গিনা ঝাঁট দিয়ে সেবা করেছিলুম বলে এ জন্মে তারই পুণ্যের ফলে আমার লেখাপড়া যে গতিতে এগিয়ে চলল, সেটা দেখে স্বয়ং সাহেবই অবাক। এতক্ষণ পরে টুনি মেম আমার চোখের দিকে তাকালো। বোধহয় দেখে নিল এসব সূক্ষ্ম জিনিস বোঝবার স্পর্শকাতরতা আমার কতখানি আছে। আফটার অল, সে তো আমাকে জানে খানসামার ভাই খানসামা হিসেবে। আমার চোখে কি দেখল কে জানে, আজও আমার কাছে সেটা রহস্য। কিন্তু বলে যেতে লাগলো ঠিক সেইভাবেই। বললে, বিদ্যাবুদ্ধি কতখানি হয়েছিল বলতে পারি নে, কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমরা কুলি মজুররা যে ভালোবাসি, একে অন্যের প্রতি আমাদের যে টান হয়, সেটাকে আমি নিন্দে করছি নে। কিন্তু সাহেবের পাশে বসে প্রেমের ভালো ভালো গান আর কবিতা পড়ে পড়ে আমি এক নূতনভাবে তাকে ভালোবাসতে লাগলুম। আর সে যে আমাকে কত দিক দিয়ে কতখানি ভালোবাসে, সেটাও দিনের পর দিন আমার কাছে পরিষ্কার হতে লাগলো। টুনি ক্লান্ত হয়ে পড়েছে। আমার ইচ্ছে হচ্ছিল তাকে থামাই, কিন্তু সে তখন আপন মনে যেন কথা বলছে। আবার কখনো বা সঙ্গীতে ফিরে চোখ দুটি মেলে আমার দিকে তাকিয়ে আমাকে লক্ষ্য করে আপন কথা বলে যায়। সাহেবের মতো এরকম মানুষ আমি আর দেখিনি। সামান্য কয়েক ঘন্টা দিনে কাজ করত চা গাছের সার নিয়ে, আর তার জন্যে পেত কাঁড়ি কাঁড়ি টাকা, আর খরচ করত বেহুশের মতো। আমি কিছু বললে হেসে উত্তর দিত, যত খুশি সে যখন কামাতে পারে তখন যত খুশি খরচ করবে না কেন। এই তো আমার স্বামীকে 10,000 টাকা দিতে চেয়েছিল। খান বললে, আমি তখন উত্তেজনার চরমে। এইবারে জানতে পারবো সেই টাকা নিয়ে টুনি মেমের স্বামী দেশে ফিরে গিয়ে ক্ষেত খামারের প্ল্যান করছিল কিনা, সে টাকা পেয়েছিল কি না ওহারা ডাবল ক্রসিং করেছিল, রামভজন গুলি খেলো কি করে, কেন, কার হাতে। কিন্তু হঠাৎ কেন জানি নে টুনি মেম কথার মোড় ফিরিয়ে নিল। আমি শুধু লক্ষ্য করলুম টুনির মুখ কেমন যেন ঈষৎ বিকৃত হয়ে গেছে। পাছে সে সন্দেহ করে বসে আমি কি মতলব নিয়ে এসেছি, তাই আমিও ওই ব্যাপারটার উপর চাপ দিলুম না। মনকে সান্ত্বনা দিলুম, এতখানি যখন বলেছে পরে মৌকা পেলে বাকিটুকু পাম্প করে নেব। কারণ স্পষ্ট বুঝতে পেরেছি টুনি মেম তো সাধারণ কুলি কামিন নয়ই, সে অসাধারণ বুদ্ধিমত্তার মেয়ে, এবং সবচেয়ে বড় কথা সে ভীষণ শক্ত মেয়ে। ক্ষুদাদাদ মানে বিধিদত্ত চরিত্রবল তার নিশ্চয়ই ছিল। তার উপর এত বেশি ঝড় তুফান, এত বেশি বিচিত্র ভাগ্য বিপর্যয়ের ভিতর দিয়ে মার খেয়ে খেয়ে আজ এই স্যাঁতস্যাঁতে কুঁড়ে ঘরে এসে পৌঁছেছে যে সে এখন নির্ভয়। তার আর যাবে কি, তার আর হারাবার মতো আছে কি যে সে তারই ভয়ে আপন গোপন কথা ফাঁস করবে? সে যদি নিজের থেকে কোনো কিছু না বলে, তবে আমার চতুর্দশ পুরুষের সাধ্য নেই যে আঁকশি দিয়ে তার পেটের কথা বার করি। এই এক ফোঁটা দুবলা পাতলা মেয়ে, পুলিশের এক ফোঁয়ে সে কাহা কাহা মুল্লুকে উড়ে যাবে। কিন্তু আমি এই তত্ত্বটাও জানি যে সে ভাঙবে না, তার দার্ঢ্য অবিশ্বাস্য। টুনি মেম বললে, কিন্তু সাহেব ছিল পাগল। আমি ভেবেচিন্তেই বলছি, সাহেব ছিল পাগল। দুটো জিনিসে যে তার পাগলামি কত বিকট রূপ ধারণ করতে পারত, সে যারা দেখেছে তারাই বলতে পারবে। তারই স্মরণে টুনি মেম যেন আঁতকে উঠল। বলল, বেশ ভালো মানুষের মতো দিব্য দিনের পর দিন কেটে যাচ্ছে। আমাকে আদর সোহাগ করার অন্ত নেই।
সারা সকালটা হয়তো কাটালো ক্যাটালগ দেখে দেখে বিলেত থেকে আমার জন্য কী সব আনাবে বলে। তারপর হঠাৎ আরম্ভ হয়ে গেল একটানা মদ খাওয়া। চলল দিনের পর দিন। কাজকর্ম তো বন্ধ বটেই, নাওয়া খাওয়ারও খোঁজ নেই। একটুখানি সুস্থাবস্থায় পেয়ে যদি বললুম দুটি মুখে দাও, তবে সে কাতর স্বরে বলতো নেশা কেটে যাবে, নয়তো বলতো মুখ দিয়ে কিছুই নামবে না। ঘুম আর মদ, মদ আর ঘুম। আমার জাত ভাইরা এদেশে এসে মদ খেতে শেখে। তাদের কেউ কেউ খায়ও প্রচুর। ও জিনিস আমার সম্পূর্ণ অজানা নয়, কিন্তু ওরকম বেহদ মদ আমি কাউকে খেতে দেখিনি, শুনিনি। সে তখন মানুষ নয়, পশুও নয়, যেন কিছুই নয়। আমি তার পা জড়িয়ে ধরে বলেছি কতবার, তুমি যদি ওই মদটা না খেতে, তবে আমি নির্ভয়ে বলতে পারতুম আমার মতো সুখী পৃথিবীতে কেউ নেই। সুস্থ অবস্থায় থাকলে সেও আমার পা জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করত আর কখনো খাবে না। কি লজ্জা, যাকে আমি মাথার মণি করে রেখেছি সে দেবে হাত আমার পায়ে। অবশ্য এ কথাও ঠিক, আস্তে আস্তে তার এই মদের বান কমতির দিকে চলল। আমার আনন্দের সীমা নেই, কিন্তু আমার কপালে এত সুখ সইবে কেন? খান দম নিয়ে বললে, দেখ মিতু, এরপর বহুকাল চা অঞ্চলে কাজ করার ফলে বিস্তর সাহেবকে প্রচুর কালো মেয়ে নিতে দেখেছি এবং ছেড়ে দিতেও দেখেছি। কাচ্চা বাচ্চা থাকলে তাদের মিশনারির কাছে পাঠানোর ব্যবস্থা আমাকেও মাঝে মাঝে করতে হয়েছে। এসব ওদের ডাল ভাত, কিন্তু টুনি ম্যাম স্বতন্ত্র। আমি বললুম, সে আর তোকে বলতে হবে না, তারপর কি হলো তাই বল। বোলপুর আর বেশি দূর নয়। খান বললে, টুনির কাহিনীও শেষ হতে চলল, শোন। টুনি বললে, আমার দ্বিতীয় দুঃখ ছিল সাহেবের অসম্ভব রাগ, ওই মদেরই মতো। বেশ দিন কাটছে, হাসি খুশির মানুষ সাহেব। হঠাৎ কোনো আরদালি বা বেয়ারা একটা কিছু বললে আর সাহেব রেগে পাগলের মতো তাকে বন্দুক হাতে নিয়ে করলে তাড়া। আমি কতবার যে ছুটে গিয়ে তার পায়ে জড়িয়ে ধরে তাকে ঠেকিয়েছি তার হিসেব নেই। তবু বুঝতুম যদি মদ খেয়ে মাতাল অবস্থায় এরকম ধারা করত। তা নয়, সম্পূর্ণ সুস্থাবস্থায়। আমার নিজের কোনো ভয় ছিল না, কারণ আমার উপর সে একবার মাত্র রেগে গিয়ে পরে এমনই লজ্জা পেয়েছিল যে আমার মনে আর কোনো সন্দেহ ছিল না যে সে আর আমার উপর রাখবে না। কিন্তু চাকর বাকরকে নিয়ে হতো মুশকিল। আমার স্বামীকে। খান থামল। আমি তেড়ে বললুম, ওই রাগের মাথায় খুন করেছিল নাকি? খান বললে, ভাই, এবারেও আমাকে প্রলোভন সম্বরণ করতে হলো। ঠিক যখন আমার মনে হলো এবারে টুনি আসল কথায় আসবে, ঠিক তখন সে আবার কথার মোড় ঘোরালো। আমি নাচার। আবার মনকে সান্ত্বনা দিলুম। এই নিয়ে দুবার হলো, তিনবারের বার নিশ্চয়ই বলবে। কিন্তু টুনি পারল অন্য কথা। বললে, ওই রাগই আমার সর্বনাশ করল। তারপর আমাকে শুধালে আমি এদেশে অনেক দিন ধরে আছি কিনা। আমি বললুম, না, ভাইয়ের সন্ধানে হালে এসেছি। তখন টুনি বললে, তাহলে জানতে যা সবাই জানে, ওই নিয়ে মোকদ্দমা হয়েছিল। সাহেব ক্লাবে বড় একটা যেত না। একদিন ফিরে এলো চিৎকার করতে করতে বদ্ধ মাতালের মতো, অথচ মদ খায়নি, পাগলের মতো শুধু চেঁচাচ্ছে। আমাকে অপমান, এত বড় সাহস! আমাকে অপমান, এত বড় সাহস! আমি দেখাচ্ছি আমি কি করতে পারি, আমি কাউকে ছাড়ব না, আমি দেখাচ্ছি আমি কি করতে পারি। আমি চেষ্টা করেছিলাম সাহেবকে ঠান্ডা করতে, কিন্তু কিছুই করে উঠতে পারলুম না। টাকা নিয়ে মোটরে করে ফের বেরিয়ে গেল। ত্রিসংসারে আমার কেউ নেই, তাই নিয়ে আমি কখনো দুঃখ করিনি। আমি সাহেবকে পেয়েই খুশি ছিলুম, সুখী ছিলুম। কিন্তু রাত যখন ঘনিয়ে এলো আর সাহেব ফিরল না, তখন যে আমি কি করি, কার কাছে গিয়ে সাহায্য চাই,
কিছুই বুঝে উঠতে পারছিলুম না। এর পূর্বে সাহেব আমাকে কখনো একা ফেলে যায়নি। একা থাকতে আমার ভয় করে না, কিন্তু সে রাত্রে কেমন যেন এক অজানা ভয় এসে আমাকে অসাড় করে দিল। সে রাত্রিটা আমার কি করে যে কেটেছিল আজ আর বলতে পারবো না। পরদিন সাহেব সন্ধ্যের দিকে ফিরে এলো। আমি তাকে হাতে ধরে নিয়ে যেতে চাইলুম বাথরুমের দিকে। সে কিন্তু আমাকে 2 হাতে শূন্যে তুলে নিয়ে বসালো উঁচু একটা চেয়ারের উপর। নিচে আমার পায়ের কাছে ছোট্ট একটা মোড়ার উপর বসে তাকিয়ে রইল এক দৃষ্টে আমার দিকে। সাহেব এভাবে প্রায়ই আমাকে বসাতো আর এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকতো। আমার বড় লজ্জা করত। আমি কে, আমি কি? ভাই সাহেব, তুমি কিছু মনে করো না, আমাকে সব কথা বলতে দাও। ঠিক তার 4 দিন পর পুলিশ তাকে ধরে নিয়ে গেল। কুকুর বেড়ালকেও মানুষ এরকম লাথি মেরে বাড়ি থেকে খেদায় না। আমি সাহেবের রক্ষিতা, আমার তো কোনো হক্ক নেই। পুলিশ বাড়ি তালা বন্ধ করে সিলমোহর মেরে চলে গেল। আমি এক বস্ত্রে বাংলোর বারান্দা থেকে বাগানের বকুলতলায় এসে বসে রইলুম। সেখানে সাহেব আমার জন্য একটা সিমেন্টের বেদি বানিয়েছিল। যে চাকর নফর সেদিন সকালবেলা পর্যন্ত আমার পা চেটেছে, তারাই এখন আমাকে লাথি ঝাঁটা মারল। চাকরি গেছে যাক, কিন্তু ওই কুলি মেমটাকে যতখানি পারি অত্যাচার অপমান করে তার দাঁত তুলে নিয়ে যাই। আমি একটি কথাও বলিনি। মোকদ্দমাতে সব কথা বেরুলো, সবাই জানে। সে যেদিন সাহেব ক্লাবে গিয়েছিল, সেদিন ক্লাবের কয়েকজন মুরব্বী নাকি তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে, অনেক চা বাগিচার ইংরেজ ছোকরা দিশি মেয়ে রাখে, কিন্তু আমার সাহেব আমাকে নিয়ে খোলাখুলি যে মাতামাতি করছে সেটা ইংরেজ সমাজের পক্ষে বড়ই কেলেঙ্কারির ব্যাপার। আমি জানতুম আমার সাহেব এসব চা বাগিচার সাহেবদের ঘেন্না করত। কতবার তাকে বলতে শুনেছি, যেসব নেটিভদের উপর সাহেবরা ডান্ডা মেরে বেড়ায় তারা শিক্ষা দীক্ষার কোনো সুযোগই পায়নি, তাই তারা আজ মজুর। আর সাহেবরা আপন দেশে সব সুযোগ পেয়েও নিতান্ত অপদার্থ হতভাগা বলে কিছুই করে উঠতে পারেনি। আপন দেশে মজুরের কাজ করতে হলে যেটুকু ধাতুর প্রয়োজন সেটুকুও এসব লক্ষ্মী ছাড়াদের নেই বলে তারা এদেশে এসে নেটিভদের উপর দাবড়ে বেড়ায়। তোমাকে বলেছি ভাইয়া, আমার সাহেব অপমানিত বোধ করলে রেগে একেবারে পাগলের মতো হয়ে যেত। সে নাকি তখন যে কটা সাহেবকে হাতের কাছে পেয়েছে তাদের গালে ঠাস ঠাস করে চড় কষিয়েছে আর চিৎকার করে একই কথা বারবার বলেছে, আমি তোমাদের মতো ভণ্ড ছোট লোক নই। আমি যাকে নিয়েছি তাকে আমি আমার স্ত্রীর সম্মান দিয়েই রেখেছি। এখানে বলে রাখি ভাই সাহেব, এরা সবাই জানত কথাটা সত্যি। আব্রুগড়ের পাদ্রী সাহেব আমাদের বিয়ের মন্ত্র পড়তে নারাজ জেনে সাহেব ঠিক করেছিল কলকাতায় আমাদের বিয়ে হবে। খান অনেকক্ষণ চুপ করে থাকার পর বললে, 3 বারের বারও ঘোড়া জল খেল না। আমি তখন থাকতে না পেরে টুনিকে শুধালুম, তার স্বামী সম্বন্ধে যখন কোনো খবর নেই তখন তাদের বিয়ে হতো কি করে? অবশ্য আমি ভাবখানা করেছিলুম যেন ওটা অমনি একটা কথার কথা, যেন নিছক একাডেমিক প্রশ্ন। আজও বুঝতে পারিনি টুনি মেয়ে আমাকে সন্দেহ করেছিল কিনা। টুনি শুধু বললে, সাহেব নাকি তাকে বলেছিল সে কলকাতার উকিলদের কাছ থেকে তাদের সম্মতি আনিয়েছে, তবে সেটা নাকি খুব পরিষ্কার নয়। চুলোয় যাকগে সেসব কথা। আমার ইচ্ছে শুধু জানবার তার স্বামীর নিখোঁজ হওয়া সম্বন্ধে সে কি জানে। কিন্তু সেই যে ওহারার বদমেজাজির কথা বলার সময় সে তার স্বামীর কথার আভাস দিয়েছিল, এবার সেটুকুও না। আমি বললুম, ওই কথাটুকু আমিও জানতে চাই। খান বললে, টুনি জল খেয়ে তুলে বললে, সাহেবকে ক্লাব বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়। সেদিন বাড়ি ফিরে সাহেব আমাকে অনেকক্ষণ ধরে দেখেছিল, সে তো বলেছি। তারপর মোকদ্দমায় বেরুলো
সাহেব 50-60 মাইল দূরের একটা ছোট্ট পোস্ট অফিসে গিয়ে যে 6 জন সাহেব তার গায়ে হাত তুলেছিল তাদের নামে 6 প্যাকেট বিষ মাখানো চকলেট বিজ্ঞাপন হিসেবে পাঠায়। আচ্ছা বলো তো ভাইয়া, আমি যে বলেছিলাম সাহেবের মাথায় ছিট ছিল, সে কি ভুল বলেছি? এটা কি ধরা পড়তো না? 5টা পরিবারের লোক যদি একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে, আর সাহেব লোকের ব্যাপার, সঙ্গে সঙ্গে সিভিল সার্জনকে ডাকা হয়, তবে কি তার মূল ধরা পড়বে না? পার্সেলের উপর যে পোস্ট অফিস থেকে সেগুলো এসেছিল, তার খেই ধরে পুলিশ 2 দিনের ভিতর ধরে ফেলল যে সেই পার্সেলগুলো পাঠিয়েছিল। পোস্টমাস্টার আদালতে তাকে শনাক্ত করলে। খান মন্তব্য করে বললে, টুনি ম্যামের নরম আর শক্ত দুটো দিকই দেখতে পেলুম তার পরের কথাতে। বললে, মানুষ মারা পাপ। আর ভাবো দেখিন ওইসব পরিবারের ছোট্ট ছোট্ট কাচ্চা বাচ্চাগুলোর কথা। আবার পাঠিয়েছিল একটা ছোট ডাকঘর থেকে। ধরা পড়তে কতক্ষণ? কিন্তু এ কথাও তোমাকে বলছি ভাইয়া, আমি ঘুণাক্ষরেও সাহেবের এই দুর্বুদ্ধির কথা অনুমান করতে পারলে তার সামনে গলায় দা দিতুম। আদালতে সাহেব একটি কথাও বলেনি, শুধু শহরময় ছড়িয়ে পড়ল সাহেব নাকি হাজতে যাবার সময় তার উকিলকে বলেছিল সে তার স্ত্রীর ন্যায্য সম্মান রাখবার জন্যে এই কাজ করেছে মাত্র। এ কথা শুনে শহরের লোক কি বলেছিল জানি নে, কিন্তু ওই আমি আমার শেষ সম্মান পেলুম। সে সম্মানের উঁচু আসন থেকে আরম্ভ হলো আমার পতন। আমি তখন যাই কোথায়? দেশের 10-এর চোখে আমি সাহেবের রক্ষিতা। রক্ষিতাকে রক্ষা কারণেওয়ালা যখন আর কেউ নেই, তখন সে যাবে কোথায়? যাবার জায়গা নয়, মরার জায়গা একটা আছে, বেশ্যাপাড়া। কিংবা মরতে পারি গলায় ফাঁস দিয়ে। কিন্তু টুনি ম্যাম খানিকক্ষণ চুপ করে থেকে বললে, কিন্তু তখন সাহেবের বাচ্চা আমার পেটে, তার প্রাণ নিই কি করে? খান বললে, এরপর টুনি ম্যাম কি করে ধাপের পর ধাপ নামতে নামতে সেই জাহান্নামের রদ্দি কুঁড়ে ঘরে এসে পৌঁছলো তার বর্ণনা দেয়নি। তুই সেটা যেরকম খুশি কল্পনা করে নিতে পারিস। আমি বললুম, আমি স্যাডিস্ট নই, আমি বিভৎস রসে আনন্দ পাইনি। তারপর কি হলো তুই বলে যা। খান বললে, টুনি সে রাত্রে আর কিছু বলেনি। তার ক্লান্তি দেখে আমিও আর খোঁচাখুঁচি করিনি। ওদিকে আমার বসের সঙ্গে কথা ছিল টুনিকে আবিষ্কার করতে পারলে যেন সঙ্গে সঙ্গে তাকে টেলিগ্রাম করে জানাই। অতি অনিচ্ছায় পরের দিন তাকে কোড টেলিগ্রাম করে জানালুম। গেলুম স্টেশনে তাকে রিসিভ করতে। সন্ধ্যাবেলা তিনি নামলেন পুলিশের ইউনিফর্ম পরে। আমি অবাক হয়ে বললুম, স্যার করেছেন কি? টুনি বড় শক্ত মেয়ে, পুলিশকে সে একটি কথাও বলবে না, এমনকি আপনি চাকর নফরের বেশ পড়লেও ধরে ফেলতে পারে। খেলুম উৎকট ধমক। বললেন, রেখে দাও ওসব জ্যাঠামো। এই ঘোষাল বান্দা ঘোড়েল ঘোড়েল খুনিদের পেটের নাড়ির কিরমি বের করেছে 157 বার। আর আজ তুমি এলে শোনাতে কি করে 1 ফোঁটা ছুরির ঠোঁটের কথা বের করতে হয়। চলো, তোমাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আমি তাকে বহুতবার বোঝানোর চেষ্টা করলুম। খেলুম গন্ডা 3 ধাঁতানি। কি বা করি আমি? হ্যাঁ, তিনি দুদে অফিসার। পাঠান আসামিকে তিনি খুন কবুল করাতে পেরেছেন বলে তার খুশনাম ছিল। পাঠানকে বেঈমান বলে অপমান করলে সে রেগে মেগে সবকিছু ফাঁস করে দেয়। এ অজানিত প্যাচটি তিনি জানতেন। আমি চুপ করে গেলুম। গটগট করে মিলিটারি বুটে পাড়া সচকিত করে তিনি ঢুকলেন টুনি ম্যামের কুঁড়ে ঘরে। আমি বাইরে দাঁড়িয়ে রইলুম। তারপর শুরু হলো দুদে পুলিশের যত রকম কায়দা কেতা ফন্দি ফিকির সন্ধি সুড়ুক তার নির্মম প্রয়োগ। দুনিয়ার ভয় প্রলোভন মৃদু ইঙ্গিত কটু সম্ভাষণ সবকুছ চালালেন ঘোড়েল পুলিশ কর্তা। কিন্তু সেই যে পুলিশ দেখে টুনি ম্যাম মুখ বন্ধ করেছিল, সে মুখ আর সে খুললে না। ঝাড়া 6টি ঘন্টা পুলিশ সাহেব তার শেষ চেষ্টা দিয়ে ঘেমে নিয়ে বেরুলেন সেই কুঁড়ে ঘর থেকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে।
টুনি মেম একটা হ্যাঁ না পর্যন্ত বলেনি। আমার লজ্জাটুকু পর্যন্ত পুলিশ কর্তা রাখলেন না। আমি তাকে অনুরোধ করেছিলুম তিনি যেন প্রকাশ না করেন যে আমার কাছ থেকে সব কিছু জানতে পেরে তিনি তার সন্ধান পেয়েছেন। আমি যে খানশ্যামার ভাই, সেই খানশ্যামার ভাই যেন থেকে যাই। কিন্তু টুনি মেমের নীরবতার পাঁচিলে মাথা ঠুকে ঠুকে পুলিশ কর্তা ঘায়েল হয়ে গিয়ে সে কথাটাও প্রকাশ করে দিলেন। এমনকি তিনি আমাকে ভিতরে ডেকে পাঠালেন। যেতে হলো, বস যে। টুনি একবার আমার দিকে এক লহমার তরে তাকিয়েছিল। কি বলবো মিতুয়া, সে দৃষ্টিতে ঘৃণা তাচ্ছিল্য কি ছিল কিছুই বলতে পারবো না। শুধু মনে হয়েছিল রহস্যময় সে দৃষ্টি। খান বললে, তারপর দিন প্রসবের সময় টুনি মেম এই দুঃখের সংসার ত্যাগ করল। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমি অবাক হয়ে বললুম, সে কি? আমি শুধালুম, তাহলে ওই যে লোকটা খুন হয়েছিল তার কোনো হিল্লে হলো না? খান অনেকক্ষণ কোনো উত্তরই দিলে না। শেষটায় বললে, সে যাকগে, এরপরও আমি বহু রহস্যের সমাধান করতে পারিনি, সে নিয়ে আমার শোক নেই। আমি শুধু এখনো টুনি মেমের শেষ চাউনির কথা ভাবি। সে চাউনিতে কি ছিল? দুর্দশার চরমে বাচ্চা দুটো যখন ক্ষুধায় কাতরাচ্ছে, তখন আমি এসে তাদের চোখের জল মুছে দিলুম। টুনি তখন নিশ্চয়ই সৃষ্টিকর্তাকে তার সর্বদেহ মন দিয়ে ধন্যবাদ জানিয়েছিল। তিনি যে তার ডুবু ডুবু ভাঙা নৌকোখানিকে পাড়ে এনে ভেড়ালেন। আমাকে সে দেখেছিল তারই দূত রূপে, তাঁরই ফেরেশতা রূপে। তারপর হঠাৎ দেখে আমি দেবদূত নই, আমি শয়তান। তার দুর্দিনে যেসব চাকর বাকর তাকে লাঞ্ছিত অপমানিত করেছিল, আমি তাদের চেয়েও অধম। আমার মতলব ছিল তার বাচ্চা দুটোকে খাইয়ে দাইয়ে তাকে খুশি করে তার জীবনের চরম ধন তার স্বামীকে ঝোলাবার জন্যে প্রমাণ সংগ্রহ করা। এরপর আর কোনো কথা হয়নি। গাড়ি বোলপুরে এসে থামল। চেল্লাচিল্লিতে ম্যানেজার গোসাই স্বয়ং এসে খানকে ডবলখানা দিলে। গাড়ি যখন চলতে আরম্ভ করেছে, তখন আমার হঠাৎ মনে পড়ে গেল টুনি মেমের বাচ্চা দুটোর কথা। চেঁচিয়ে খানকে শুধালুম, ওদের কি হলো? খান শুনতে পেল না, হাসি মুখে শুধু হাত নাড়লে।